তখন রাত নেমেছে ধরণীর বুকে। বেহরুজ বেগম পাথরের মতো বসে আছেন ছেলে মেয়েদের পাশে। অর্ণ মেহরাবকে দিয়ে কায়নাতের নাম্বার ট্র্যাক করিয়েছে। অর্ণর চোখ মুখ অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। মাথার চুলগুলো এলোমেলো। হাতের ফোন বারে বারেটি টেবিলের সাথে খটখট শব্দ করছে। হঠাৎ অর্ণর ফোন বেজে উঠল। অচেনা নাম্বার দেখে মুহূর্ত নষ্ট না করে কল রিসিভ করল। ওপাশ থেকে বিকট হাসির শব্দ শুনে চোয়াল শক্ত হল অর্ণর। দাঁত চেপে বলল, বা স্টার। ভেরেস্কো হিসহিসিয়ে বলল, অর্ণ চৌধুরী, মাই ডিয়ার ফ্রেন্ড। তোমার বউ কিন্তু আমার ঘরে, আমার বিছানায়। ও আর বাচ্চা, ওর গায়ে একটা টোকা পড়লে তোর শরীরের প্রতিটা হাড় আলাদা করে ফেলব। এমনভাবে ছিঁড়ে ফেলব, তোর মাও চিনতে পারবে না তোর লাশ। কুল ডাউন, এত হাইপার হচ্ছ কেন? এখনও তো ছুঁইনি, এখন ছুব। ভেরেস্কো হঠাৎ কল কেটে দিল। অর্ণ তাড়াহুড় করে উঠতেই স্বার্থ, মেহরাব ও আদাল ভাইয়ের পিছু নিল। কায়নাত পিটপিট করে চোখ খুলে দেখে চারপাশটা কেমন আবছা আলোয় আলোকিত হয়ে আছে। মাথা ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল সে। হঠাৎ কারোর হাসির শব্দ শুনতেই চমকে উঠল। তাড়াতাড়ি সামনে তাকাতেই নজরে এলো ভেরেস্কোর মুখশ্রী। কেঁপে উঠল মেয়েটা। নিজের দিকে তাকিয়ে দেখল গায়ে বোরকা নেই আর না ওড়না আছে। কায়নাত হাত দিয়ে বুক শক্ত করে ঢেকে নিল। চোখে ভয় থাকলেও দৃষ্টিতে একরকম দৃঢ়তা জমে উঠল। ভেরেস্কো কুকুরের মতো হেসে উঠল। নোংরা দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। শুনলাম, আপনার জামাই নাকি আপনার কাছে আসে না। আজ আমি আসি, আদর করব, ভালোবাসব। কায়নাতের চোখ লাল হয়ে উঠল। দাঁত চেপে মুখ তুলল সে। তারপর ঠোঁটের কোণে বিদ্রূপের মুচকি হাসি ফুটিয়ে বলল, আপনি একদম ঠিকই বলেছেন। আমার জামাই আমার কাছে আসলেই বোধহয় উনার শরীর চুলকায়। আমায় দেখেও দেখে না। আপনার মতো এত রসক স্নেহ উনার মধ্যে। কাছে আসুন। ভেরেস্কোর চোখে লোভের ঝিলিক ছড়িয়ে উঠল। সেই শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে এলো। তাহলে আজ আমি। হঠাৎ কায়নাত সিংহিনীর মতো ঝাঁপিয়ে উঠল। গুটিয়ে রাখা হাঁটু এক ঝটকায় সোজা করে ভেরেস্কোর পুরুষাঙ্গে সজোরে আঘাত করল। ভেরেস্কোর বিকট চিৎকারে ঘরের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। শরীর বাঁকিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল, হাত দিয়ে তলপেট আঁকড়ে ধরল। কায়নাত নিঃশ্বাস নিতে নিতে দাঁড়িয়ে গেল। তার চোখে এখন ভয়ের কোনো ছাপ নেই, বরং রক্তিম দৃষ্টি। সে দাঁত চেপে থুথু ছুঁড়ে বলল, শুও রের বাচ্চা। তুই ভেবেছিস আমি অসহায়? মরলেও আমার ইজ্জত তুই নিতে পারবি না। কায়নাত নিচু হয়ে নাক ছিটকে চিমটি কাটল সে জায়গায়। বেয়াদব, চরিত্রহীন লোক একটা। ভেরেস্কো যন্ত্রণায় ছটফট করছে। আর ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে অর্ণর বজ্রকণ্ঠ শোনা গেল। এরপর দরজা ভাঙার শব্দ। কায়নাত সুযোগ বুঝে ফের একই জায়গায় লাথি মারতেই ভেরেস্কোর চোখ মুখ রক্তবর্ণ ধারণ করল যন্ত্রণায়। দরজা ভেঙে অর্ণ, মেহরাব, স্বার্থ এবং আদাল প্রবেশ করল। অর্ণ কায়নাতকে দেখেই মুহূর্ত সময় নষ্ট না করে ঝাপটে জড়িয়ে ধরল। এলোমেলো হাত কায়নাতের আননে বুলিয়ে অস্থির কণ্ঠে বলল, ঠিক আছো তুমি? তোমার কিছু হয়নি তো? এই মেয়ে কথা বলো না কেন? কায়নাত অর্ণর অস্থিরতা দেখে হঠাৎ ডুকরে উঠল। স্বার্থ ভেরেস্কোকে ধরেই এলোপাথারি থাবা বসাচ্ছে। আদাল ভাবির গায়ে ওড়না না দেখে আশেপাশে চোখ বুলিয়ে দেখল কিছুই নেই। সে গায়ের শার্ট খুলে অর্ণর নিকট এগিয়ে দিয়ে বলল, ভাবিকে দাও ভাইয়া। অর্ণ কায়নাতের শরীর ঢেকে দুগাল আবদ্ধ করে বলল, কথা বলো, ও কিছু করেছে? ছুঁয়েছে তোমাকে? কায়নাত মাথা নাড়িয়ে বলে, তার আগেই ভেঙে দিয়েছি। মেহরাব বলল, কি ভেঙেছ? ডিম। মেহরাব ভ্রু কুচকে ভেরেস্কোর দিকে তাকিয়ে বুঝে গেল সব কিছু। আতঙ্কিত চোখে অর্ণর সাথে চোখাচোখি হল। মেহরাব শুকনো ঢোক গিলে বলল, গুড জব। ফিউচারে আবার তোমার জামাইয়ের বংশের বাতি নিভিয়ে দিও না। অর্ণর দিকে তাকিয়ে বলল, তোর বউ বহুত ডেঞ্জারাস। তোর ডিম ঠিক ঠাক আছে? অর্ণ দাঁত কটমট করে তাকালো। বাইরে থেকে তখন পুলিশ ফোর্সের মধ্যে থেকে রোহান আসতেই মেহরাব বলল, ধরেছিস? রোহান মাথা ঝাঁকিয়ে বলল, ভেরেস্কো বাংলাদেশে কি করে? অর্ণ ওকে থামিয়ে দিয়ে আদালকে বলল, তোর ভাবিকে নিয়ে যা। কায়নাত অর্ণর হাত শক্ত করে ধরে বলল, আমি যাব না, কোথাও যাব না। অর্ণ শান্ত কণ্ঠে বউয়ের মাথায় হাত রেখে বলল, তুমি যাও, আমি এখনই চলে আসব। কায়নাতকে নিয়ে আদাল প্রস্থান করতেই অর্ণ হাঁটু মুড়ে ভেরেস্কোর সামনে বসল। তীক্ষ্ণ চোখে প্যান্টের চেইনের দিকে তাকিয়ে ফের বদন পানে দৃষ্টি রেখে বলল, তোমার মা আমাকে নিজের ছেলের মতো ভালোবাসেন বলে আমি এতদিন চুপ ছিলাম। তোমার বাপ আর ভাই তো পুরুষ হওয়ার যোগ্যই না।
নারী দেহ দেখলেই তাদের জিহ্বা দিয়ে লালা ঝরে। অর্ণ ভেরেস্কোর চোয়াল চেপে ধরে দাঁত পিষে বলল, তোর মা তোর কুকীর্তির কথা জানে? জানলে কি হবে ভেবেছিস? ভেরেস্কোর কথা বলার মতো শক্তি নেই। ব্যথায় ছটফট করে ফ্লোরেই দাপাদাপি করছে। অর্ণ ঘাড় ঘুরিয়ে সার্থকে বলল, দেখ তো ছুরি আছে নাকি আশেপাশে। রোহান আতকে উঠে বলল, দেখ আমার চাকরি খাবি না তুই। শালা আমি আছি কি করতে? অর্ণ ওর কথায় পাত্তা না দিয়ে সার্থকে বলল একটা ছুরি নিয়ে আসতে। সার্থ নিচ থেকে একটা ধার ছাড়া ছুরি এনে অর্ণর হাতে দিতেই মেহরাব ভেরেস্কোর মুখ চেপে ধরল। অর্ণ দাঁত চেপে বলল, তোর দাঁত না থাকলে কামড়াবি কি করে? চৌধুরী বাড়িতে থমথমে পরিবেশ। কায়নাত চুপটি করে শাশুড়ির ঘরে বসে আছে। বেহরুজ বেগম দোয়া দরুদ পরে মাথায় ফু দিয়ে দিয়েছেন। ভেরেস্কো হসপিটালে ভর্তি। রোহান তাকে হসপিটালে ভর্তি করিয়েছে। পুরুষাঙ্গকে ফেলায় জ্ঞান হারিয়েছে আর ফেরেনি। রাত তখন অনেক। মাশফিক চৌধুরী সব জানার পর অর্ণর সাথে রাগারাগি করেছেন ভীষণ। বাড়ির ড্রাইভারকেও ছাড় দেননি। বেহরুজ বেগমের ঘরে কিছু সময় পর অর্ণ এসে কায়নাতকে নিজের ঘরে নিয়ে এলো। কায়নাত বারান্দার বেতের চেয়ারে পা উঠিয়ে বসে বাইরে তাকিয়েছিল। আজ যদি কিছু খারাপ হয়ে যেত তার সাথে, নিজের যত্ন করে আগলে রাখা ইজ্জতটুকুও থাকত না। লোকটা তার চুল দেখেছে, ওড়না ছাড়া পুরো সর্বাঙ্গ দেখেছে। নোংরা দৃষ্টি দিয়ে শরীরটা অপবিত্র বানিয়েছে। কায়নাতের বুক ভার হয়ে এলো। চোখে চিকচিক পানি। তখন নিঃশব্দে বারান্দায় পা রাখল অর্ণ। দেখল কায়নাত দেয়ালে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে। সে কায়নাতের একটু কাছে এগিয়ে গিয়ে তার পায়ের কাছে হাঁটু মুড়ে বসল। হঠাৎ অর্ণকে এভাবে পায়ের কাছে বসতে দেখে কায়নাত চমকে উঠল। আল্লাহ, আপনি এখানে বসলেন কেন? অর্ণ কায়নাতের ছোট দুইটা হাত নিজের হাতের মুঠোয় আবদ্ধ করে কায়নাতের চোখে চোখ রাখল। হাতে আলতো হাত ঘষে বলল, আই এম সরি, ইটস অল মাই ফল্ট। কায়নাত কেন যেন কোনো জবাব দিতে পারল না। অর্ণ শক্ত করে হাত দুটো ধরে বলল, ভেরেস্কো আমার অনেক আগের পরিচিত। আমি যেখানে জব করি সেই অফিসের পার্টনারশিপে ছিল ওর মা। মহিলা ভীষণ ভালো। উনার হাসবেন্ড ছোট ছেলে, দুজন মিলে আমার একটা মেয়ে ফ্রেন্ডকে। অর্ণ থামল। কণ্ঠ ভারী হয়ে আসছে। সেই শুকনো ঢোক গিলে বলল, ওর বাবা মারা গেছে কিন্তু ওর ভাইয়ের জেল হয়েছে। ভেরেস্কোর সাথে আমার শত্রুতা তখন থেকেই হয়। পড়শির সাথে আমার সম্পর্ক থাকায় ও পড়শিকেও লোভ দেখিয়ে নিজের করে নেয়। তোমায় বিয়ে করার পর তোমার দিকেও নজর দেয়। আমি চাইলেই ওর ব্যবস্থা করতে পারতাম কিন্তু সত্যি আমি ভাবিনি ও তোমার শরীরে হাত দেওয়ার মতো দুঃসাহস দেখাবে। কায়নাত পড়শির কথা শুনে বলল, আপনি আজও পড়শিকে ভালোবাসেন? না। কায়নাত চেয়ার থেকে নেমে অর্ণর পাশে শরীর ঘেঁষে বসল। অর্ণর কাঁধে মাথা হেলিয়ে দিয়ে বলল, আজ আমি ভীষণ ভয় পেয়েছিলাম। ওই লোকটা আমার শরীরের দিকে তাকিয়েছিল নোংরা দৃষ্টি মেলে। ঠিক তুহিন ভাইয়ের মতো হিংস্র চাহনি ছিল। অর্ণ দুহাতে কায়নাতের ছোট শরীর টেনে জড়িয়ে ধরল। মাথায় হাত বুলিয়ে বলল, সরি, আর কখনো কোনো পুরুষের দৃষ্টি তোমার উপর আসবে না। বারান্দার আধো অন্ধকারে কায়নাতের শরীরটা যেন অর্ণর বুকের ভেতর হারিয়ে যাচ্ছিল। তার নরম হাত দুটোকে শক্ত করে মুঠোয় ধরে রেখেছিল অর্ণ। বিশ্বাস আছে তোমার স্বামীর প্রতি? কায়নাত চোখ নামিয়ে ধরা গলায় বলল, নিজের থেকেও বেশি। অর্ণর চোখে হঠাৎ এক ঝড়ের আবহ নামল। সে কায়নাতকে বুকের সাথে চেপে ধরে এলোমেলোভাবে কপাল, চোখ, গালে ঠোঁট ছুঁয়ে দিল। প্রতিটা চুমুতে যেন জমে থাকা সব রাগ, কষ্ট আর অস্থিরতা মিশে যাচ্ছিল। কায়নাত শিউরে উঠল। নিঃশ্বাস কেঁপে উঠল বারবার। লজ্জায় সে চোখ বুজে অর্ণর কাঁধে মুখ লুকিয়ে ফেলল। অর্ণ তার আঁচলটা আলগা করে দিয়ে ভারী কণ্ঠে বলল, তুমি হাঁটু সমান হয়েও আমায় এমনভাবে বেঁধেছ যে চাইলেও আর ছাড়তে পারব না। আমি তোমার দাস, তোমার উন্মাদ, তোমার বন্দী। তুমি ছোট বলেই বুকে আরও বেশি করে জড়িয়ে রাখতে ইচ্ছে করে, যেন দুনিয়ার কেউ তোমার কাছে পৌঁছাতে না পারে। তুমি শুধু আমার, আমার, শুধু আমার। কায়নাত যেন কানে ভুল শুনল। অর্ণর এলোমেলো স্পর্শে সেটুকু ভাবার মতোও সুযোগ রইল না। আবছা আলোয় দুই নরনারীর ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী ছিল আকাশে জ্বলজ্বল করতে থাকা হাজারো তারা, অর্ধ চাঁদ আর শীতলা ঠান্ডা পরিবেশ। অর্ণর উন্মাদনা বাড়ার সাথে সাথে সময় গড়াল। রাতটা যেন নিছক রাত ছিল না, বরং দুটি আত্মার এক হয়ে যাওয়ার সাক্ষী ছিল। চারপাশ নিস্তব্ধ, কেবল তাদের নিঃশ্বাসের শব্দ, হৃদয়ের ধকধকানি আর ভালোবাসার নীরব প্রতিশ্রুতি ভেসে বেড়াচ্ছিল। আঙুলগুলো কায়নাতের মুখমণ্ডল জুড়ে এঁকে দিচ্ছিল অস্থির ভালোবাসা।
রাতের বাতাস ঠান্ডা হলেও বারান্দার কোণে তখন এক অদ্ভুত উষ্ণতা জমে উঠেছিল। অর্ণর বুকের ভেতর যেন আগুন জ্বলছিল, আর কায়নাত সেই আগুনে নিজের সব ভয়, কষ্ট, লজ্জা মিলিয়ে দিচ্ছিল নিঃশব্দে। সে রাতে কায়নাত উপলব্ধি করেছিল তার হালাল পুরুষের পাগলামো। বারান্দার আলো আধারিতে তারা যেন জনেই ভুলে গিয়েছিল সময়ের হিসেব। রাত গভীর হতে হতে একসময় চারপাশের সব শব্দ মিলিয়ে গেল। থেকে গেল কেবল তাদের নিঃশ্বাসের গতি, বুকের ধকধকানি আর দুচোখ ভরা ভালোবাসার আবেগ। মধ্যরাতে অর্ণ কায়নাতের কানের কাছে ফিসফিস করে শুধু একটা কথাই বলেছিল, আমার খাঁচায় বন্দি করেছি আপনাকে। কসম করে বলছি, মৃত্যুর আগ অবধি আপনার হাত ছাড়ব না। আপনি জানেন না আমি কতটা উন্মাদ আপনার জন্য মিসেস অর্ণ। আজ আমার পরীক্ষা নেই, তুমি ভাইয়াকে বলে বাড়ি থেকে আমাকে বাইরে নিয়ে যাবে মানে যাবেই। নিশার এহেন আবদার শুনে ফোনের ওপাশ থেকে স্বার্থ শান্ত কণ্ঠে বলল, শোনা, তোর না পরীক্ষা চলছে? এই সময়ে বাইরে ঘুরঘুর করলে পড়বে কে বল? আমার বাড়িতে ভালো লাগছে না, আমি আসব। নিশা কিছুক্ষণ চুপ থেকে বলল, সত্যি আসবে? স্বার্থ মুচকি হেসে বলল, অবশ্যই আসব জান, কিন্তু এখন তো একটু ঘুমাতে দে। মাত্র ভোর হল। নিশা কল কেটে দিয়ে চোখ বন্ধ করল বালিশে মাথা রেখে। আজকে আর কালকে তার পরীক্ষা নেই। বেচারি পড়ার চাপে পাগল হয়ে যাচ্ছে। প্রেম বাড়িতে থাকলে তো ঘণ্টার পর ঘণ্টা তার ঘরে এসেই বসে থাকে, না পড়েও উপায় থাকে না। সকাল 7টার দিকে নিধি ফ্রেশ হয়ে নিচে নেমেছে। প্রেম ঘুমাচ্ছে। কালকে রাত 3টায় ফিরেছে সে হসপিটাল থেকে। ক্লান্ত চোখ খুলে রাখা অসম্ভব। নিচে নুসরাত হাঁটাহাঁটি করছে। ঘুম না হওয়ায় চোখের নিচে কালি পড়েছে তার। পেট উঁচিয়ে হাঁটতে বেশ কষ্ট হয়, অথচ পেট আরও বড় হবে। সে দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে উকি দিয়ে বলল, আম্মু, বাবা কি ঘুম থেকে উঠেনি? বেহরুজ বেগম ভেতর থেকে বললেন, হ্যাঁ, কেন কি হয়েছে? এমনি, চা দাও বাবাকে দিয়ে আসি। এই শরীর নিয়ে এত লাফাতে হবে না তোর। নুসরাত জোর করেই চা বানিয়ে বাবার ঘরের দরজায় নক করল। ভেতর থেকে মাশফিকর চৌধুরী ভেতরে আসতে বললেন। নুসরাত গুটি গুটি পায়ে বাবার নিকট এগিয়ে গিয়ে চায়ের কাপ বাড়িয়ে দিল। মাশফিক চৌধুরী বিছানায় হেলান দিয়ে ফোনে কিছু দেখছিলেন। নুসরাতকে দেখে বললেন, তুই আবার কষ্ট করে এলি কেন? নুসরাত মুচকি হেসে বাবার পায়ের কাছে পা উঠিয়ে বসল। বলল, তুমি এত ব্যস্ত থাকো বাবা যে তোমার সাথে ঠিক মতো কথাই হয় না। অফিসে এত চাপ কি করে সময় দিব মা? তোমার তো বয়স হচ্ছে বাবা, এখন একটু রেস্ট নাও। মাশফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, অর্ণ তো দেশে থাকে না, না হলে ওর উপর সব দায়িত্ব দিয়ে একটু রেস্ট নিতে পারতাম। নুসরাত চাপা শ্বাস ফেলল। বাবার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল। এটা সে মাঝে মধ্যেই করে। আগে বাবার সাথে কত গল্প করেছে, ঘুরতে গেছে, কিন্তু বিয়ের পর সব বদলে গেছে। সকালের মিষ্টি আলোয় অর্ণর ঘরখানা আজ আলাদা রকম রঙে রঙিন হয়েছে। কাল রাতের বারান্দার ঘনিষ্ঠ মুহূর্ত যেন এখনও বাতাসে ঝুলে আছে। এখন অর্ণর ঘরের পরিবেশ যেন ভিন্নরকম, নরম সকালের আলোয় আরও উজ্জ্বল। অর্ণর উন্মুক্ত বুকের ওপর কায়নাত বিড়াল ছানার মতো গুটিয়ে আছে। মুঠোফোন হাতে নিয়ে অর্ণ গম্ভীর চেহারায় কি যেন ঘাটাঘাটি করছে। এক হাতে ফোন, অন্য হাতে কিশোরী বউকে আঁকড়ে রেখেছে সে। কায়নাত অর্ধেক ঘুমের ঘোরে পিটপিট করে চোখ খুলল। তারপর বুঝতে পারল কি অবস্থায় আছে সে। অর্ণর বুকে মাথা দিয়ে শুয়ে থাকা নিজেকে দেখে লজ্জায় শরীরটাকে সামান্য সরিয়ে নিতে চাইল। শরীর ব্যথায় সরতে পারল না। অর্ণ ভ্রু কুঁচকে গলা নামিয়ে বলল, কি হল? কায়নাত মৃদু স্বরে বলল, লজ্জা লাগে। অর্ণ নিঃশ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে ফিসফিস করে বলল, লজ্জা লাগলে রাতেই লাগার কথা ছিল, এখন তো সকাল। কায়নাত লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। অর্ণ ফোনটা পাশে রেখে হাত শক্ত করে ওকে জড়িয়ে ধরল। আরেকটু ঘুমান, আমি আছি। কায়নাত চোখ বুজেই হাসল। অর্ণর বুকের ভেতর সেই হাসি ছুরির মতো বিঁধল। তার গম্ভীর ঠোঁটে কোনো শব্দ নেই, অথচ ভেতরে ভেতরে এক অদ্ভুত তৃপ্তি ছড়িয়ে গেল। অর্ণ কায়নাতের কানের কাছে ফিসফিস করে বলল, আপনি অনেক সুন্দর। কান গরম হয়ে এলো লজ্জায়। অর্ণর শরীরের সাথে আরও বেশি চেপে গেল। অর্ণর ঠোঁটে গম্ভীর ভঙ্গিতে একটুখানি বাঁকা হাসি ফুটল। কায়নাতকে আরও লজ্জা দিতে সে মৃদু গলায় বলল, আপনি জানেন কাল রাতে কতবার আমার নাম ধরে ডেকেছেন? কায়নাত আতকে উঠে মুখ হাত দিয়ে ঢেকে নিল। মিথ্যে কথা, মিথ্যে। আমার কানে এখনও বাজছে সেই ডাক। কতবার অর্ণ বলে কেঁদে উঠলেন জানেন?
কায়নাত ভীষণ লজ্জায় চোখ মুছে নিয়ে মুখ ঘুরিয়ে নিল। শরীরের ব্যথায় নড়তে গিয়েই মুখ থেকে চাপা গোঙানি বেরিয়ে গেল। অর্ণর চোখ মুহূর্তেই গম্ভীর হয়ে উঠল। বুকের ভেতর এক অদ্ভুত ব্যথা খেলে গেল। কায়নাতকে আস্তে করে সোজা করল। তারপর বেড সাইডের টেবিলের ওপর রাখা হালকা সাদা চাদরটা টেনে নিয়ে কায়নাতের উন্মুক্ত শরীর ঢেকে দিল। অর্ণ হাত দিয়ে বউকে কোলে তুলে নিতেই কায়নাত আতকে উঠে বলল, কোথায় নিচ্ছেন? ওয়াশরুমে। কায়নাত মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলল। লাজ ভরা কণ্ঠে আর কোনো প্রতিবাদ করল না। অর্ণ তাকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকল। দুজনেই একসাথে ধুয়ে মুছে গোসল করে বের হল। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে অর্ণ কায়নাতকে বিছানায় আস্তে করে বসিয়ে দিল। চাদরে মোড়া কিশোরী বউয়ের ভেজা চুল কাঁধ বেয়ে গড়িয়ে পড়ছে। কায়নাতের শরীর কাঁপছে হালকা ঠান্ডায়। অর্ণ সোজা বারান্দা থেকে তোয়ালে নিয়ে এলো। গম্ভীর মুখে তোয়ালেটা হাতে নিয়ে বসে পড়ল কায়নাতের পাশে। চুপচাপ থাকুন বলেই যত্ন করে তার লম্বা ভেজা চুল মুছে দিতে শুরু করল। তোয়ালের ছোঁয়ায় কায়নাত চোখ নামিয়ে রাখল। শরীরের প্রতিটি স্নায়ুতে কেমন অদ্ভুত শিরশিরানি ছড়িয়ে যাচ্ছে। অর্ণ ধীরে ধীরে প্রতিটি ভেজা গোছা আলতো হাতে মুছে দিচ্ছে। মাঝে মধ্যে আঙুল ছুঁয়ে যাচ্ছে কায়নাতের গলা আর কানের পাশ দিয়ে। কায়নাত লজ্জায় লাল হয়ে যাচ্ছে, অথচ কিছু বলতে পারছে না। অর্ণ তোয়ালে দিয়ে শেষ ভেজা চুলটুকু মুছে দিয়ে কায়নাতের কপালে আলতো ছোঁয়া দিল। গম্ভীর কণ্ঠে বলল, আপনি বিশ্রাম নিন, আমি বাইরে থেকে একটু আসছি। অর্ণ ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। কায়নাত কিছুক্ষণ পর উঠে আয়নার সামনে দাঁড়িয়ে দেখল গায়ে জায়গায় জায়গায় কালচে দাগ। তার স্বামীর দেয়া উপহার। একদিন অর্ণ বলেছিল, বউ হিসেবে মানিনি বলেই তো এখনও আপনি আমার ঘরে আছেন, ম্যাডাম। কারণ যেদিন আপনাকে সত্যি বউ হিসেবে মেনে নেব, সেদিন আপনি অন্য কারো কথা ভাবতেও পারবেন না। ঠিক আয়নায় চোখ রাখলে আমার ছায়া ছাড়া কিছুই দেখবেন না। কথা খানা স্মরণ হতেই লাজুক হাসল সে। প্রায় আধ ঘণ্টা পর অর্ণ ফিরে এলো। হাতে ছোট একটা ব্যাগ। কায়নাত অর্ধেক চোখ খুলে তাকিয়ে দেখল। অর্ণ কায়নাতের দিকে তাকিয়ে দেখল কিশোরী বউ মিটিমিটি হাসছে। অর্ণ হতবাক হয়ে বলল, তোমাকে দেখে তো আমার নিজের শরম করছে। তোমার করছে না? কায়নাত স্বাভাবিকভাবে মাথা নাড়িয়ে বলল, শরম আবার কি জিনিস? শরম পাবো কোন দুঃখে? সে মাথা ঝাঁকিয়ে ব্যাগটা টেবিলের ওপর রেখে ভিতর থেকে কিছু ওষুধ বের করল। কায়নাত উঠে বসল। অর্ণ ওষুধগুলো তার সামনে বাড়িয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, খাবার খেয়ে এগুলো খেয়ে নিবেন চুপচাপ। কায়নাত ওষুধগুলোর দিকে তাকাল। চোখের পাতা কেঁপে উঠল যেন। শুকনো ঢোক গিলে বলল, আমি এগুলো খাবো না। অর্ণ অবাক হয়ে ভ্রু কুঁচকাল। কেন খাবেন না? কায়নাত নিচু স্বরে বলল, আমি জানি এগুলো কিসের ঔষধ। জন্মনিয়ন্ত্রণ পিল। আমি খাবো না এসব। অর্ণর চোখ গাঢ় গম্ভীর হয়ে উঠল। ঠোঁট শক্ত করে এক মুহূর্ত তাকিয়ে রইল কায়নাতের দিকে। কায়নাতের পাশে এসে বসল সে। গম্ভীর মুখে কায়নাতকে টেনে নিজের কাছে নিয়ে এলো। হাত দিয়ে তার সরু কাঁধ চেপে ধরে নিচু কণ্ঠে বলল, তুমি এখনও অনেক ছোট। তোমার শরীর এই বয়সে কোনো সন্তানের ভার নেয়ার জন্য প্রস্তুত নয়। বাচ্চা মানে শুধু মায়া নয়, দায়িত্ব। বাচ্চা গর্ভে ধারণ করতে গেলে আগে তোমাকে শক্ত হতে হবে। কিন্তু এটা কি পাপ না? আল্লাহ যদি দেন, আমি কি ঠেকাতে পারি? অর্ণ গভীর দৃষ্টি নিয়ে তাকালো ওর দিকে। ঠোঁট শক্ত করে রেখেছে, যেন ভেতরে একটা যুদ্ধ চলছে। আমি চাই না তুমি কষ্ট পাও। আমি চাই না তোমার শরীরের ওপর বাড়তি চাপ পড়ুক। এটা অনেক রিস্ক তোমার জন্য। কায়নাতের চোখ ভিজে উঠল পুরোটা। ঠোঁট কেঁপে উঠল খানিক। আপনি শুধু আমার কষ্টের কথা ভাবছেন, অথচ আপনার যে সন্তান নেয়ার আকাঙ্ক্ষা আছে, তা তো অস্বীকার করছেন। অর্ণ চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কয়েক সেকেন্ড চুপ থেকে ওর চিবুকটা আলতো হাতে তুলে ধরল। আমার বয়স হয়েছে, বাচ্চা নেয়ার কিংবা একটা সংসার গড়ার ইচ্ছে থাকবে, এটা স্বাভাবিক নয় কি? কিন্তু তুমি তো এখনও বাচ্চা। বুঝতে পারছো আমার কথা? কায়নাত কেঁদে ফেলল নিঃশব্দে। চোখের জল গড়িয়ে নামল গাল বেয়ে। অর্ণ সেই জল মুছে দিল আঙুলের ডগায়। কণ্ঠে গম্ভীর অথচ নর্মতা মিলিয়ে বলল, আমাকে বিশ্বাস করো, কয়েক বছর পর যখন তোমার বয়স হবে, আমি নিজেই চাইব আমাদের সংসারে ছোট্ট একটা প্রাণ আসুক। কিন্তু এখন নয়। কায়নাত ঠোঁট চেপে ধরল। কিছু বলতে চেয়েও যেন বলতে পারল না। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, এগুলো তুমি খাবে। আমি তোমার ভালোর জন্য বলছি, আমাদের ভালোর জন্য বলছি। সকালের খাবারের টেবিল ভরে উঠেছে পরিবারের সবার উপস্থিতিতে। বেহরুজ বেগম নিজে হাতে ডাল, ভাত, ভাজি তুলে দিচ্ছেন।
নিধি, নুসরাত, নিশা সবাই উপস্থিত। অর্ণ এসে চুপচাপ নিজের জায়গায় বসল। কিছুক্ষণ পরেই কায়নাত নেমে এলো। গায়ে হালকা গোলাপি রঙের থ্রি পিস, মাথায় জড়ানো ওড়না, চোখে মুখে ভীষণ ক্লান্তির ছাপ। দুর্বল শরীর নিয়েও সে সোজা রান্নাঘরে ঢুকে বেহরুজ বেগমকে সাহায্য করতে শুরু করল। অর্ণর চোখ এদিক ওদিক না ঘুরে বারবার গিয়ে ঠেকেছে ওর মুখের দিকে। কায়নাতের ফ্যাকাশে চেহারা, হাঁটার ভঙ্গি সবকিছুতেই দুর্বলতার ছাপ। খাওয়ার সময় হঠাৎ নিশা কৌতূহল ভরা চোখে জিজ্ঞেস করল, কায়নাত, তোমার কি শরীর খারাপ? মুখটা অমন কেন দেখাচ্ছে? কায়নাত ভরকে গিয়ে মাথা নাড়ল। না, তেমন কিছু হয়নি। হয়তো ঘুম ঠিকমতো হয়নি। অর্ণ খাবার থামিয়ে স্থির চোখে তাকিয়ে রইল কায়নাতের দিকে। কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে সবকিছু পর্যবেক্ষণ করল। খাওয়া শেষ হলে সবাই নিজ নিজ ঘরে চলে গেল। কায়নাত আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠল। ঘরে গিয়ে দরজা বন্ধ করল। টেবিলের ওপর রাখা ছোট ব্যাগ খুলল। ভেতরে ঔষধগুলো সাজানো। কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল ঔষধগুলোর দিকে। চোখের ভেতর জল চিকচিক করল। তারপর একে একে সব ট্যাবলেট বের করে আলমারির ভেতর কাপড়ের নিচে লুকিয়ে রাখল। সকাল 11টার দিকে স্বার্থ এলো বাড়িতে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আজ প্রেম, অর্ণ, মাশফিক চৌধুরী কিংবা আদাল আর আয়মান কেউ বাড়ি থেকে কোথাও যায়নি। আজ বাড়ি ভর্তি মানুষ। স্বার্থ ড্রয়িং রুম পেরিয়ে বাইকের চাবি আঙুলের মাঝে ঘুরাতে ঘুরাতে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ উপর থেকে প্রেমের গলা পেয়ে ভ্রু কুঁচকে তাকালো সেদিকে। প্রেম গলা ছেড়ে বলছে, বন্ধু, যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, বুকটা ফাইটা যায়। স্বার্থ নাক ফুলিয়ে ফুসফুস করল। প্রেম একটা ফ্লাইং কিস ছুঁড়ে বলল, আমার বাচ্চাটা কেমন আছে জান? তোমাকে কি বেশি কষ্ট দিচ্ছে সে? আসো, কাছে আসো, একটু আদর করে দেই। স্বার্থ বাঁকা হেসে উপরে উঠে এলো। প্রেমের একদম সামনে এসে কাঁধ জড়িয়ে ধরে বলল, চলো জান, আজকে তোমাকে একটু সময় দেই। অনেক দিন হয়ে গেল তোমার সাথে একান্ত সময় কাটানো হয় না। প্রেম মুচকি হেসে বলল, খেলার হলে বিয়ে করা হালাল বউয়ের সাথে খেলব, তোমার সাথে খেলব কেন? খেলব না? যাও। খেলবি না মানে? এখন আমার মুড 100-র 100। তুই খেলবি, তোর বাপও খেলবে। প্রেম নাক ছিটকে দূরে সরে বলল, হবু শ্বশুরকে নিয়ে এইসব দুষ্টু কথা বলতে তোমার লজ্জা লাগে না? তখন নিশা নিজের ঘর থেকে হেলে দুলে বের হল। দুজনকে কথা বলতে দেখে এগিয়ে আসতেই স্বার্থ নিশার গলা জড়িয়ে ধরে বলল, তোমার ঘরে লুঙ্গি পরে আসব আমি আজ। আমায় ধরে বলবে তুমি, তোমায় ভালোবাসি। সাথে সাথে দৌড়ে গিয়ে ডেকে আনব কাজী। বলো জান, তুমি কি রাজি? শুনুন। অর্ণ গম্ভীর মুখে ল্যাপটপ নিয়ে বসেছিল। কায়নাতের ডাকে চোখ তুলে ভ্রু কুঁচকে বলল, বিজি আছি। কায়নাত দ্বিগুণ কপালে ভাঁজ ফেলে বলল, বিজি মানে? আমি ডাকছি আর আপনি আমাকে ইগনোর করছেন? অর্ণ শুকনো ঢোক গিলল। হালকা কেশে বলল, তোমার গায়ের পাতলা শাড়ি পাল্টে এসো। যাও। পাল্টাব কেন? আমার গরম লাগছে। কায়নায় আঁচল মুড়িয়ে লাজুক কণ্ঠে বলল, শুনুন না। অর্ণ ঠাস করে ল্যাপটপটা অফ করে পাশে রেখে বলল, মার খাবে তুমি? তোমার না শরীর খারাপ? যাও, তাড়াতাড়ি চেঞ্জ করে এসো। কায়নাত মুখ গোমরা করে শুধোয়, নষ্ট পুরুষের নষ্ট নষ্ট ভাবনা চিন্তা। বলি, সব সময় কি মাথায় এসব ঘুরে? আমি ইটিসপিটিস করতে এই শাড়ি পরিনি। যাই হোক, চলুন আজ আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। অর্ণ কায়নাতের কথা শুনে হতভম্ব হয়ে গেল। এক রাতেই কত সাহস বেড়েছে ভাবা যায়। এই মেয়ে কাল অবধি তার চোখে চোখ রেখে কথা বলার সাহস পায়নি, আর আজ তাকেই ধমকাচ্ছে। কায়নাত এগিয়ে এলো, ভ্রু নাচিয়ে বলল, যাবেন না? অর্ণ বলল, তোমার শরীর ভালো না, রেস্ট নাও, কাল যাব বাইরে। আপনি এমন কেন? অন্যদের স্বামীরা কি সুন্দর রোমান্টিক। বউরা যা বলে তাই শোনে। অর্ণ ভ্রু কুঁচকে বলল, বউগিরি করতে কে বলেছে? চুপচাপ পড়তে বসো। পড়াশোনা আমাকে দিয়ে হবে না। ওসব বড়লোকি কারবার ভালো লাগে না। অর্ণ ধমক দিয়ে বলল, মার খাবে তুমি? ভণ্ডামি বাদ দিয়ে পড়ায় মন দাও। কায়নাত চুপ করে গেল। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে কায়নাতকে নিজের কাছে টেনে এনে পাশে বসাল। চিবু কুচিয়ে চোখে চোখ রাখল। শান্ত কণ্ঠে বলল, তোমাকে পড়তে হবে, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। এসব সংসার নিয়ে নাক গলাবে না। কায়নাত নাক ছিটকে বলল, জামাইয়ের কোল থাকতে আবার নিজের পায়ে দাঁড়াতে যাব কোন দুঃখে? মার খাবে কিন্তু। কায়নাত সিরিয়াস মুখ ভঙ্গি করল। বলল, পড়াশোনা না করলে হয় না? খুবই বিরক্তকর একটা জিনিস। অর্ণ হঠাৎ কায়নাতের কান টেনে ধরে বলল,
আমার কানাডা ব্যাক করতে হবে। তুমি মন দিয়ে পড়বে, এটাই আমার শেষ কথা। হঠাৎ কায়নাতের মুখ চুপসে গেল। অর্ণর দিকে কেমন অদ্ভুত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, আপনি আবার চলে যাবেন বিদেশে? আপনার কষ্ট হবে না আমাকে ছাড়া থাকতে? অর্ণ দীর্ঘশ্বাস ফেলল। কায়নাতকে আর একটু টেনে নিয়ে তার ছোট আননখানা আবদ্ধ করে বলল, তোমার জীবন সবে শুরু হয়েছে। পড়াশোনা মন দিয়ে করো, তোমার ফাইনাল এক্সাম শেষ হলে আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব। কায়নাত কোনো কথা বলল না, দৃষ্টি নত করে রাখল। অর্ণ ওকে বুকে জড়িয়ে ধরল। সাথে সাথে কায়নাত ফুপিয়ে উঠল। অর্ণ মাথায় হাত বুলিয়ে দিল। কেমন যেন বুকে ব্যথা অনুভব হচ্ছে, অস্থির লাগছে। কায়নাত বলল, আপনার বিদেশে যেতে হবে কেন? এখানে থাকুন, আমার কাছে থাকুন। অর্ণ শান্ত কণ্ঠে বলল, আমি থাকতে পারব না। কেন পারবেন না? আপনি আমার কাছে থাকুন, আমি সত্যি মন দিয়ে পড়াশোনা করব। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। কায়নাতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটা সময় হঠাৎ বলে ফেলল, কখনো ভাবিনি তোমার মতো এক কিশোরী কন্যার চোখে নিজের সর্বনাশ দেখব। কায়নাত চোখ তুলে ঘাড় উঁচিয়ে ভেজা চোখে তাকালো তার দিকে। অর্ণ দৃষ্টি নিচু করে বউয়ের কপালে আলতো ঠোঁট ছুঁয়ে বলল, খানিকক্ষণের দূরত্ব যদি ভবিষ্যৎ উজ্জ্বল করে, তাহলে সেটা কবুল করতে শেখো। যদি ততদিন বেঁচে না থাকি, কবে কখনকার হায়াত শেষ হবে আমরা কেউ তো জানি না। আপনি কেন এমন করছেন? আমার আপনাকে ছাড়া ভালো লাগে না। অর্ণ যেন কথা ভুলতেই ভুলে গেল। সে কিছু না বলে হঠাৎ কিশোরী বউয়ের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। কায়নাত হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল, তারপর লজ্জায় চোখ নামিয়ে গুটিয়ে গেল তার বুকের ভেতর। শরীরটা হালকা কেঁপে উঠল বোধ হয়। অর্ণ ঠোঁট সরিয়ে নরম কণ্ঠে বলল, এত কান্নাকাটি করে আমার মাথা খারাপ করো না। তোমাকে কষ্ট দিতে চাই না আমি। কায়নাত চুপ করে রইল, বুকের ভেতর ছোট্ট শিশুর মতো আকুপাকু করতে করতে নিজেকে শক্ত করে জড়িয়ে নিল অর্ণর বুকে। অর্ণ আলতো করে মাথায় হাত বুলিয়ে দিল। কণ্ঠটা আগের মতোই গভীর, দৃঢ়, তবু স্নিগ্ধ গলায় বলল, চোখ বন্ধ করো, তোমার রেস্ট দরকার। তুমি ঘুমাও, আমি আছি তোমার পাশে। কায়নাত ভেজা চোখে তাকিয়ে মুচকি লাজুক হাসল। কোনো কথা না বলে ধীরে ধীরে চোখ বুজল। শরীরটা আরও গুটিয়ে নিল অর্ণর বুকে। আপনার মধ্যে কি আছে বলুন তো? আপনার মাঝে কি এমন আছে যেটা আমায় এত টানে? অর্ণ মুচকি হেসে কপালে ঠোঁট ছুঁয়ে দিল, উত্তর দিল না। শুধু বুকের ভেতর শক্ত করে আগলে রাখল আপন ছোট্ট পৃথিবীটাকে। সে নিজেও চোখ বন্ধ করে বালিশে মাথা রাখল। বেহরুজ বেগম নিজের ঘরে বসে স্বামীর সাথে টুকটাক কথা বলার মাঝে আলমারি থেকে নিজের বিয়ের পরের শাড়িগুলো বের করছিলেন। হঠাৎ তিনি বললেন, তুমি কিছু খেয়াল করেছ? মাশফিক চৌধুরী বেহরুজ বেগমের শাড়িগুলো হাতিয়ে দেখছিলেন। এগুলো তারই কিনে দেয়া বহু বছর আগের। তিনি চোখ তুলে তাকালেন। কি, তোমার বড় ছেলের মতিগতি দেখেছ? কায়নাতের যত্ন নেয়া শিখেছে। মাশফিক চৌধুরী হাসলেন। আল্লাহ ওদের ভালো রাখুক। ছেলেটা অবশেষে বউকে মানতে বাধ্য হল। ওকে নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম আমি। ছেলেটা এত ছন্নছাড়া হবে কখনো কল্পনাও করিনি। বছরের পর বছর নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে পড়ে থাকে। নিজের বাবার এত বড় একটা ব্যবসা রেখে অন্যের কোম্পানিতে কাজ করছে। ওর কি আমাদের প্রতি মায়া হয় না? কতগুলো বছর পর দেশে এলো, এখন বলছে আবার চলে যাবে। ওকে বেঁধে তো রাখতে পারবো না কিন্তু কায়নাত। অর্ণ ছাড়া ওর আর কে আছে বলো? অর্ণকে দিয়েই তো আমরা সবাই। তুমি ওকে একটু বোঝাও। মাশফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলবো। বিকেল বেলা অর্ণ ছোট বোন আর বউকে সহ স্বার্থ শেহেরকে নিয়ে বাইরে বের হল। প্রেম নিধিকে নিয়ে ঘরে খিল দিয়েছে। সে বউকে কোথাও যেতে দেবে না আর না নিজে যাবে। নিশা স্বার্থর পাশে হাঁটছে গুটি গুটি পায়ে। অর্ণ কায়নাতের এক হাত শক্ত করে ধরে লম্বা সরু রাস্তায় হেঁটে যাচ্ছে। শেহের পেছনে থেকে ওদের কাহিনী দেখে নাক ফুলিয়ে হঠাৎ চিৎকার করে বলল, হারামজাদার দল, তোরা কি আমাকে দেখে মজা নিচ্ছিস? কি নাটক শুরু করলি? এখানে যে আমি এক হতভাগা উপস্থিত আছি সেটা তোরা চোখে দেখছিস না? নিশা চমকে ওঠে পিছু ঘুরে বলল, তোমাকে কি আমরা সিঙ্গেল লাইফ কাটাতে বলেছি? তুমি কেন প্রেম করছো না? আমার মতো ভদ্রলোক কোনো মেয়ে চায় না। তুই নিজেই এটার প্রমাণ। তোর লাং একটা গা, জাখর, আর তুই ওই বাটপারকেই মন প্রাণ উজাড় করে ভালোবাসিস। স্বার্থ ফুঁসে উঠল। থাপ্পড় মেরে মুখের আকার পাল্টে দিব বেয়াদব। আমি কবে গা যা খেয়েছি? সিগারেটের হোগা টানা কি মহৎ কাজ?
ওইডা তো নেশাই হইল। তুই টানছ না? অর্ণও তো টানে। অর্ণ বিরক্ত হয়ে পিছু ঘুরে তাকায়। কায়নাত মুখ কালো করে স্বার্থর দিকে তাকিয়ে বলে, আমার জামাইকে নিয়ে বাজে কথা বলবেন না। তা কেন বলবো? তোমার জামাই খালি সিগারেট না, মাঝে মধ্যে দুষ্টু পানীয় খায়। দুষ্টু পানি মানে? অর্ণ দাঁত কটমট করে স্বার্থর দিকে তাকাল। স্বার্থ অর্ণর চোখে চোখ রেখে ভ্রু নাচিয়ে বলল, বলে দিব জানু? কায়নাত বলল, আপনি বলুন। এটা কি? স্বার্থ আর চোখে অর্ণর রাগী মুখশ্রী দেখে বলল, দুষ্টু পানি হল, যেটা খেলে মানুষ কোলবালিশকে বউ ভাবে আর বউকে বাড়ির কাজের বেডি মনে করে। যেমন ধরো, তোমার জামাই দুষ্টু পানি খেলে তুমি ভেবে কোলবালিশের সাথ। অর্ণ স্বার্থর কলার টেনে নিজের দিকে টেনে এনে দাঁত কটমট করে বলল, কি সব বাজে কথা বলছিস তুই? স্বার্থ অর্ণর হাত থেকে শার্টের কলার ছাড়িয়ে বলল, একদিন তো শেহেরের প্যান্টও খুলে ফেলেছিলিস। ভুলে গেছি নাকি? কায়নাত ফট করে অর্ণর দিকে তাকাল। অর্ণ কায়নাতের এহেন চাহনি দেখে বেজায় বিরক্ত হল। স্বার্থ যে অর্ণকে জ্বালানোর জন্য এসব বলছে এটা কায়নাত বুঝতেই পারছে না। সে কায়নাতের হাত ধরে সামনে হাঁটা শুরু করল। স্বার্থ সেটা দেখে গলা উঁচিয়ে বলল, সাথে কিন্তু মেহরাবও ছিল। কিন্তু মাঝখান থেকে প্রেগন্যান্ট হয়ে গেছি আমি। ব্যাপারটা বুঝতে পারিনি। এটাও বুঝতে পারিনি বাচ্চাটা কার। কিন্তু নাম দিয়েছি শেহের আর প্রেমার বাচ্চা। অর্ণ কায়নাতের জন্য এক গুচ্ছ সাদা গোলাপ কিনল। এক হাতে কিশোরী বউয়ের ছোট আঙুলগুলো শক্ত করে আঁকড়ে ধরা, অন্য হাতে এক গুচ্ছ গোলাপ। ওরা এলো একটা রুফটপে। নিশা কায়নাতকে নিয়ে ওয়াশরুমে গেছে। স্বার্থ বেশ খানিকক্ষণ অর্ণর নীরবতা দেখে বলল, ভালোবেসে ফেললি নাকি অর্ণ? অর্ণ গভীর নিঃশ্বাস নিয়ে চুপ করে বসেছিল। হঠাৎ স্বার্থ তাকে কৌতূহলী চোখে জিজ্ঞেস করলে অর্ণ ভ্রু কুঁচকাল। কিছুক্ষণ নীরব থাকার পর গলাটা ভারী করে বলল, ভালোবাসা তো হুট করে হয় না। এটা সময়ের সঙ্গে সঙ্গে জন্ম নেয়, বেড়ে ওঠে ঠিক গাছের মতো। শেকড় গেথে মাটির ভেতর অদৃশ্য হয়ে যায়, অথচ ডালপালা একদিন আকাশ ছুঁতে চায়। তাকে যখন প্রথম দেখেছিলাম, তখন সে নিতান্তই এক অবুঝ কিশোরী কন্যা। আমার চোখে সে ছিল অনেকটা শিশুর মতো। দুধে আলতা রঙের গায়ে নীলপাড়ের সাদা শাড়ি জড়ানো, চোখে চিকন করে কাজল টানা ছিল। ভেজা লম্বা চুলগুলো খুলে ছাদের এক কোণায় বসেছিল। চারপাশে সাজানো ফুলগাছের পাতাগুলোতে সে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিল। বাতাসে তার ভিজে চুল উড়ে এসে গালের কোণে ঠেকছিল, আর তার সেই মিষ্টি অচেতন হাসি আজও ভুলতে পারিনি। অর্ণ থামল। ঠোঁটের কোণে যেন এক চাপা হাসি খেলে গেল। তার গম্ভীর চেহারায় এক মুহূর্তের জন্য কোমলতা ভেসে উঠল। হাতে ধরা একগুচ্ছ সাদা গোলাপের দিকে তাকিয়ে কণ্ঠ নরম করল। সেদিনই প্রথম বুঝেছিলাম সাদা গোলাপও যে রঙিন ফুলের চেয়ে কোনো অংশে কম নয়। সেদিনই উপলব্ধি করেছিলাম, সাদার মধ্যেও সৌন্দর্য আছে। শান্ত, নির্মল, অচঞ্চল সৌন্দর্য। তার হাসিটা ছিল এই গোলাপগুলোর মতো, কোনো সাজসজ্জা ছাড়াই অনিন্দ্য সুন্দর। সে থামল একটু। ফোনের স্ক্রিনে কায়নাতের হাসি মুখখানা দেখে বলল, মেয়েটা এখনও ভীষণ অবুঝ, তবুও ভীষণ শক্ত। যখন আমায় জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, আপনাকে আমি খুব ভালোবাসি। এই কায়নাত শুবার মতো কেউ আপনাকে ভালোবাসবে না। তখন মনে হয় বুকের মধ্যে চেপে ধরে লুকিয়ে রাখি তাকে। ঘুমের ঘোরে যখন আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়, তখন মনে হয় এই মেয়েকে ছাড়া একটা মুহূর্তও থাকা সম্ভব নয়। আমি নিজের অনুভূতি কখনোই প্রকাশ করতে পারিনি, কিন্তু আজ বলতে কোনো দ্বিধা নেই, আমি ওকে ভালোবাসি। আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। যতটা ভালোবাসলে ওই মানুষটাকে ছাড়া নিঃশ্বাস নেওয়াও কষ্টকর হয়ে পড়ে, ঠিক ততটাই ভালোবাসি ওকে। স্বার্থ হতবাক হয়ে অর্ণর কথা শুনে চোখ বড় করে তাকিয়ে আছে। শেহেরের গলা শুকিয়ে গেছে আতঙ্কে। সে ঢকঢক করে পুরো এক বোতল পানি শেষ করে আশ্চর্য হয়ে বলল, তুই কি তোর অনুভূতি শেয়ার করলি জানো? আমি কি স্বপ্ন দেখছি? স্বার্থ শ্বাস আটকে রেখেছিল। শেহেরের ধাক্কায় হুঁশ ফিরতেই চিৎকার করে বলল, তুই আগেই প্রেমে পড়েছিলি বাটপার? ওই কারণেই বউয়ের আশেপাশে কোনো ছেলে আসলে লুচির মতো ফুলতিস? অর্ণ ঠোঁট কামড়ে নিঃশব্দে বাইরে জলজল করতে থাকা চাঁদের দিকে তাকিয়ে বলল, জানি না, সৌন্দর্য দিয়ে কখনো ভালোবাসা হয় না, কিন্তু মানতে হবে সে রূপবতী। আমি, এই অর্ণ চৌধুরী তার রূপ দেখে তাকে ভালোবাসিনি। প্রথম দেখায় হয়তো ভালো লেগেছিল কিন্তু ভালোবাসা জন্মায়নি। স্বার্থ বলল, সৌন্দর্য দিয়ে কখনো ভালোবাসা ধরেও রাখা যায় না। অর্ণ বাইরে চাঁদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন নিখুঁত দৃষ্টি দিয়ে সেটাকে পর্যবেক্ষণ করছে।
হঠাৎ সে বলে উঠল, চাঁদের গায়ে যেমন দাগ থাকে তেমন তার গায়েও কলঙ্ক আছে, কিন্তু ওই দাগই তো চাঁদকে আরও কাছে টেনে আনে, আরও আপন মনে হয়। আমি জানি, ওর জীবন একেবারেই নিখুঁত নয়। ওর ভেতরেও অন্ধকার আছে, বেদনা আছে, ভুল আছে। তবুও আমি ওর মধ্যেই আমার শান্তি খুঁজে পাই। সেই নিঃশ্বাস ফেলল। ফোনের আলোয় কায়নাতের হাসিমাখা ছবি এক মুহূর্তের জন্যে ঝলকে উঠল। অর্ণর চোখ কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। অর্ণর চোখ নামিয়ে নিল। সেই সাদা গোলাপটা হাতে ঘুরাতে ঘুরাতে বলল, ও আমার কাছে ঠিক এই সাদা গোলাপের মতো। দেখলে মনে হয় নরম, ভঙ্গুর, একটু স্পর্শেই ভেঙে যাবে। কিন্তু আসলে ও ভীষণ শক্ত। যে মেয়েটা প্রতিদিন কান্না চাপা দিয়ে হাসতে জানে, সংসারের ঝড়ের মাঝেও নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে, সেই তো আসল নারী। আমি জানি না ওকে আমি কতটা সুখ দিতে পারব, কিন্তু মৃত্যুর আগ অবধি এই বুকের মাঝে যত্ন করে আগলে রাখার চেষ্টা করব। আল্লাহ যদি চায় তাহলে আমাদের সুখী একটা সংসার হবে। স্বার্থ আর শেহের জনই একে অপরের মুখের দিকে তাকাল। এতদিনের কঠিন, রুক্ষ অর্ণকে তারা যেন একেবারে নতুনভাবে আবিষ্কার করল। স্বার্থ বলল, তুই যা বললি অর্ণ, এটা যদি কায়নাত শুনত, তাহলে মনে হয় দুনিয়ার সবচেয়ে সুখী মেয়ে মনে করত নিজেকে। অর্ণ হালকা মাথা নাড়ল, ঠোঁটে নিঃশব্দ এক চাপা হাসি ফুটে উঠল। সে চাঁদের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বললে তাকে জানানো হবে আমি তাকে ভালোবাসি, কিন্তু সে যদি আমার ভালোবাসা অনুভব করে, সেটাই হবে আমার সার্থকতা। ঠিক তখন নিশা ও কায়নাত এগিয়ে এলো ওদের কাছটায়। রাত তখন অনেক হয়েছে। ওরা আড্ডা দিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হল। স্বার্থ আর শেহের নিজেদের রাস্তা ধরে যাওয়ার পর অন্য কায়নাত এবং নিশাকে নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই ড্রয়িং রুমে দেখা হলো বেলি বেগমের সাথে। কায়নাত আতঙ্কে শুকনো ঢোক গিলল। বেলি বেগম কায়নাতকে দেখেই গাল ভরে হাসলেন। কায়নাত সালাম দিতেই তিনি কায়নাতকে নিয়ে সোফায় বসে অর্ণকে বললেন, তুমি যাও, তোমার সাথে পরে কথা বলবো। অর্ণ প্রস্থান করতেই বেলি বেগম কায়নাতের মাথার হিজাব টেনে খুললেন। নাতবউয়ের মুখ দেখে বললেন, এত শুকিয়ে গেছিস কেন? কায়নাত আর চোখে ডাইনিং টেবিলের কাছে বেহরুজ বেগমকে দেখে বলল, অসুস্থ ছিলাম নানি, তাই হয়তো। এখন ভালো আছিস? জি। বেলি বেগম বললেন, যাহ, ফ্রেশ হয়ে আমার সাথে দেখা করবি। কায়নাত মাথা নাড়িয়ে উঠে দাঁড়াল। সিঁড়ি বেয়ে উপরে উঠে অর্ণর ঘরে ঢুকে দেখল অর্ণ ওয়াশরুমে গেছে। সে গায়ের বোরকা খুলে রাখল। অর্ণ বের হতেই সে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হল। বেলি বেগম সেখানেই বসে আছেন। সাথে নিধিও আছে। সে পাশে গিয়ে বসতেই বেলি বেগম বললেন, কি খবর বড় বউ? আমার নাতির সাথে সম্পর্ক এখনও ঠিক হয়নি? কায়নাত লজ্জায় আর চোখে নিধিকে দেখে বলল, সব তো ঠিকই আছে। ঠিক তো আগে থেকেই। কেমন ঠিক আছে? ভালোবাসা টালোবাসা হয়েছে? নিধি নিজেও আতঙ্কে আছে। এতক্ষণ তাকে কি জিজ্ঞেস করেছে ভাবলেও লজ্জায় কান গরম হয়ে আসছে। কায়নাত উত্তর দিচ্ছে না দেখে তিনি ভ্রু কুঁচকে বললেন, তোরা এই যুগের বাচ্চা হয়েও কিছু বুঝিস না কেন? নিধির কাচুমাচু মুখ দেখে বেলি বেগম হেসে ফেললেন। বললেন, কি হয়েছে? তোমরা জনেই তো এখন সংসারের নতুন বউ। কেমন করে ঘর সংসার সাজাবে, জামাইকে কেমন করে আপন করে নেবে, এগুলো তো শেখার বয়স। তা শিখছ তো? কায়নাত শুকনো গলায় বলল, জি নানি, সব ঠিকঠাকই আছে। বেলি বেগম ভ্রু উঁচিয়ে মুচকি হেসে বললেন, ঠিকঠাক মানে? জামাই আদর সোহাগ করে নাকি শুধু বকা শুনিস? কায়নাত হঠাৎ মুখটা লাল করে ফেলল। নিচু চোখে গালে আঁচল চেপে ধরল। নিধি একচোট হাসি চেপে কায়নাতকে খোঁচা মেরে বলল, কি রে, এমন চুপ করে আছিস কেন? আমাদেরও তো বল, এখনও কি রাগি রাগি আছে নাকি? নাকি রাতের বেলা গোপনে? কায়নাত ধপ করে নিধির হাতে চাপ দিল। চুপ করো তো, এসব কি সবার সামনে বলে? বেলি বেগম গম্ভীর মুখে বললেন, এত লাজুক হলে সংসার চলে না। জামাইয়ের সাথে খোলাখুলি কথা বলতে শিখতে হবে। পুরুষ মানুষ দূরে থাকলে দূরে সরে যায়। কাছে রাখার জন্য বুদ্ধি খাটাতে হয়। হঠাৎ উপর থেকে তিনতলার সিঁড়ির কাছে ঝুঁকে অর্ণ গলা ছেড়ে বলল, আমার বউকে তুমি উল্টো পাল্টা কিছু শেখাবে না। ও এমনিতেই অনেক পাকনা। বেলি বেগম মাথা উঁচিয়ে তাকালেন। অর্ণকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে বললেন, বউ যদি পাকা না হয় তাহলে হয় নাকি? শোনো, বউকে একটু চোখে চোখে রাখতে শেখো। অর্ণ সোজা এসে কায়নাতের হাত ধরে টেনে দাঁড় করাল। নানির বিস্মিত বদন পানে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি বড্ড জ্বালাও আমাকে। এমনিতেই এর মাথায় কোনো জয়েন্ট নেই, তার মধ্যে তুমি ঘিলু ঘেটে দিচ্ছ।
অর্ণ কায়নাতকে নিয়ে হাঁটা ধরল সিঁড়ির দিকে। ঘরে এসে দরজা বন্ধ করতেই কায়নাত ঝাড়া মেরে অর্ণর হাত সরিয়ে বলল, আপনি কি আমাকে পাগল বললেন? অর্ণ সোজা হেঁটে বারান্দায় গিয়ে সিগারেট ধরাল। কায়নাত মুখ কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। অর্ণ উত্তর দিচ্ছে না বলে বলল, পাগল পাগল করে সেই পাগলের সাথেই সংসার করছে, যত সব ভ্রম। অর্ণ ধীরে ধীরে সিগারেটটা শেষ করে বিছানায় এসে বসল। কায়নাত গাল ফোলানো মুখে উল্টো দিকে শুয়ে আছে, চোখে মুখে রাগ জমে আছে। অর্ণ চুপচাপ বউয়ের কাঁধে হাত রাখতেই কায়নাত হাত সরিয়ে নিল। আপনি আমার সাথে কথা বলবেন না? অর্ণ গম্ভীর মুখে তাকিয়ে থেকে ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি তো সারাক্ষণ রাগ করো, এই রাগগুলো কোথায় রাখো বলো তো? কায়নাত হঠাৎ চোখ পাকিয়ে মুখ ঘুরিয়ে বলল, সব আপনার কাছেই রাখি। অর্ণ ভ্রু কুঁচকাল, চোখে নরম এক ঝিলিক ফুটে উঠল যেন। বউকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরল। কায়নাত কিছুক্ষণ নীরব থেকে বলল, আমাদের যখন বাচ্চা হবে তখন বলবো, তুই তোর বাবাকে বকবি যদি তোর বাবা আমায় বকে। অর্ণ চাপা হাসি দিয়ে বলল, আচ্ছা। কায়নাত ভ্রু কুঁচকে আবার বলল, আমরা জন মিলে রাগ করে আপনার সাথে কথা বলবো না। আচ্ছা, আমি ওকে বলবো, তোর বাবা আমাকে অনেক বিরক্ত করে, তুইও তোর বাবাকে বিরক্ত করবি আর আমার সাইড নিবি। অর্ণ হালকা শব্দ করে হেসে ফেলল। কায়নাতের চুলে নাক ঘষে বলল, আচ্ছা, আপনি শুধু আচ্ছা আচ্ছা করছেন কেন? কিছু তো বলুন। অর্ণ বুকের ভেতর বউটাকে শক্ত করে আগলে ধরে গম্ভীর স্বরে বলল, আপনার প্রত্যেকটা আবদার কবুল, আপনার পাগলামিগুলোও কবুল আর আপনার সকল রাগগুলোও কবুল। আপনার জন্য আচ্ছাই আমার একমাত্র উত্তর। কায়নাত হঠাৎ খিলখিলিয়ে হেসে ফেলল। সেই হাসির শব্দে যেন অর্ণর বুক কেঁপে উঠল। গম্ভীর দৃষ্টি নরম হয়ে এল। এতদিনের ভেতরে জমে থাকা সমস্ত অস্থিরতা, ক্লান্তি আর নীরব ভালোবাসা যেন মুহূর্তেই গলে গেল সেই হাসিতে। অর্ণ একটু ঝুঁকে বউয়ের কানে ফিসফিস করে বলল, আজও তোমায় রঙে রাঙিয়ে দেই একটু। কায়নাত লজ্জায় আঁচল খানা মুখে চেপে ধরতেই অর্ণ তার হাত সরিয়ে নিল আলতো করে। চোখে চোখ রাখল বেশ কিছুক্ষণ। তোমার লাজুক চাহনি আমার সর্বনাশ। এই লাজুক আনন্দ দেখলেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। অর্ণ বউটাকে নিজের বুকে টেনে নিল। ছোট্ট শরীরটা বুকের মাঝে গুটিয়ে আসতেই তার কণ্ঠে অদ্ভুত কাঁপুনি ধরল। তুমি জানো আমি কতটা স্বার্থপর হয়ে যাচ্ছি? তোমায় শুধু নিজের করে রাখার লোভে প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখি। আল্লাহ যদি হায়াত দেন, আমি সারা জীবন তোমার জন্যই বাঁচতে চাই। সে কায়নাতের কপালে দীর্ঘ চুমু এঁকে আবার ফিসফিস করে বলল, এই পৃথিবীতে যদি আমার জন্য কোনো জান্নাত থাকে, তবে সেটা তুমি। আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল বউয়ের কপালে, গালে শেষে ঠোঁটে। মুহূর্তগুলো ক্রমেই গভীর হতে লাগল। ঘরের বাতাসে নিঃশব্দ উত্তাপ জমে উঠল। তুমি যদি জানতে তোমার স্পর্শ আমার শরীরের ভেতর কি ঝড় তোলে। বউয়ের শরীর কেঁপে উঠল। অর্ণ আবার ফিসফিস করে বলল, আজ রাতটা শুধু তোমার। আমি তোমার চোখে রং আঁকব, তোমার ঠোঁটে হাসি আঁকব, তোমার বুকে শান্তি আঁকব। রাত যত গড়াতে লাগল, তাদের মাঝের দূরত্ব তত মুছে যেতে লাগল। আকাশে পূর্ণিমার আলো নিঃশব্দে ভেসে আসছে ঘরের জানালা দিয়ে। আলোর মিশ্রণে কায়নাতের কিশোরী মুখখানা যেন আরও পবিত্র লাগছে। অর্ণ সেই মুখখানা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। কায়নাত অর্ধনিদ্রায়, অর্ধসচেতন, চোখ দুটো আধখোলা, শ্বাসপ্রশ্বাস ভারী। আলতো করে হাত বাড়িয়ে বউয়ের আঙুলগুলো আঁকড়ে ধরল। কায়নাত নড়েছে উঠল, অর্ধজ্ঞানেই বুকের ভেতর গুটিয়ে এল। শিশুর মতো শান্ত, অসহায়। রাত গভীরতর হল। চাঁদের আলোয় লেপ্টে থাকা দেহ দুটো ধীরে ধীরে কাছাকাছি এল। কায়নাত অর্ধজ্ঞানে, তবু তার শরীর অর্ণর স্পর্শে কেঁপে উঠল বারবার। শিশির ভেজা রাতের বাতাসে ঘনিয়ে উঠল এক অচেনা উত্তাপ, যেখানে কথা নেই, আছে শুধু নিঃশব্দ অনুভূতির বিস্ফোরণ।